নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা একটি খুব মজার হাসির গল্প, নির্ঝঞ্ঝাটপুরে ঝঞ্ঝাটে টিয়ে। আমি নিশ্চিত যে গল্পটি শুনে আপনারা খুব মজা পাবেন এবং খুব উপভোগ করবেন। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা একটি খুব মজার হাসির গল্প, নির্ঝঞ্ঝাটপুরে ঝঞ্ঝাটে টিয়ে। দারোগা শঙ্কাহরণ সরখেল আইনের মোটা বইটা টেবিলে হতাশভাবে রেখে বললেন, না, টিয়া পাখিকে অ্যারেস্ট করার কোনো আইন এ বইতে লেখা নেই। আর কাল যদি সে এসেই পড়ে তাহলে আর পাখিটাকে ধরে কি হবে? কপালে কি আছে কে জানে। তোর গিন্নিমা আর কাতলা পুঁটি দুই ভাই বোনকে সকালবেলা ওদের মামা বাড়ির ট্রেনে তুলে দিয়েছি। পানুচোরও তার পরিবার মালপত্র সব নিয়ে ওই একই গাড়িতে গেল। যাবার সময় আবার বলে গেল, আপনি চিন্তা করবেন না দারোগা বাবু, গিন্নিমা আর বাচ্চাদের আমি ঠিক জায়গায় ঠিক মতো গাড়ি থেকে নামিয়ে দেব। হ্যাঁ, আমি আর এখানে ফিরব না। যে আসছে সে ভয়ঙ্কর লোক। আপনি একটু সাবধানে থাকবেন। সেও চলে গেল স্যার? হ্যাঁ, তার সঙ্গে আমাদের কতদিনের সম্পর্ক, ঠিক যেন আত্মীয়ের মতন। কতদিন লকআপের এপাশে ওপাশে বসে আমরা সুখ দুঃখের গল্প করেছি। সেও শেষে আমাদের এভাবেই ছেড়ে চলে গেল। কি স্বার্থপর, কি স্বার্থপর, কি স্বার্থপর, কি স্বার্থপর। কথাগুলো বলতে বলতে প্রায় কেঁদে ফেলল কনস্টেবল কাশীনাথ কয়াল। শঙ্কাহরণ তার অবস্থা দেখে পকেট থেকে রুমাল বার করে নিজের চোখ মুছতে মুছতে বললেন, কেঁদো না কাশীনাথ, কেঁদো না। অন্য কাউকে কাঁদতে দেখলে আমি আবার ইমোশনাল হয়ে পড়ি। পানুচোর তো আর আমাদের মতো সরকারি চাকুরি করে না যে তাকে নির্ঝঞ্ঝাটপুরের থানা আগলে বসে থাকতে হবে। ঝঞ্ঝাট দেখলে সে যেখানে খুশি সটকে পড়তে পারে। নিজের প্রাণ তো তা নিজেকেই সামলাতে হবে। আর চোরদের সোর্স আমাদের থেকে অনেক বেশি হয়। হয়তো দশাননের ব্যাপারে ভয়ঙ্কর কোনো খবর ওর কাছে আছে, তাই আমাদের ছেড়েই ও। শঙ্কাহরণ এরপর বললেন, শুধু আমার তোমার জীবনই নিজেদের হাতে নেই, সরকারের হাতে বাঁধা। ইস, একটাও জীবন বীমা যদি করানো থাকতো তবে এতটা নিজের কথা ভাবতাম না আমি। তবে হাল ছাড়লে চলবে না। নিজেদের নিরাপত্তার কথা নিজেদেরই আমায় তোমায় ভাবতে হবে। আচ্ছা আচ্ছা, লকআপের চাবিটা কোথায়? কাশীনাথ চাবির কথা শুনে পাল্টা প্রশ্ন করল, লকআপের চাবি দিয়ে কি হবে স্যার? ঝঞ্ঝাটে টিয়া না দশানন, কাকে ধরে রাখবেন? প্রশ্ন শুনে শঙ্কাহরণ উদাসভাবে বললেন, টিয়া পাখি ধরার আইন ইন্ডিয়ান পেনাল কোডে নেই। কেউ ধরলে বরং আইনে ফেঁসে যাবে। আর দশানন সম্বন্ধে যেসব কথা শুনছি তাতে আমাদের কি তাকে ধরার ক্ষমতা আছে? লকআপের কথাটা আমি ভাবছি আমাদের নিরাপত্তার কারণে। ভাবছি কাল সকালবেলা আমরা দুজন লকআপের ভিতর ঢুকে ভিতর থেকে তালা চাবি দিয়ে দেব। ব্রিটিশ আমলের মজবুত দেওয়াল, মজবুত গারদ। ওই দশানন যতই শক্তিধর হোক না কেন চট করে তার ভিতরে ঢুকতে পারবে বলে আমার মনে হয় না।
বাইরে থেকে ওর ভিতরে আমরা অনেক বেশি নিরাপদ। তার কথা শুনে কাশীনাথ বলল, ব্যাপারটা আপনি মন্দ বলেননি স্যার, কিন্তু চাবি তো নেই। পানু চোরকে তো আর লকআপে পুরে চাবি দেবার দরকার হতো না, দরজা ভেজিয়ে রাখলেই হতো। এছাড়া এই নির্ঝঞ্ঝাটপুরে কাউকে তো আর ওর ভিতরে পড়ার দরকারও হয়নি, চাবিটা বেকারই পড়েছিল। এ ব্যাপারটা আমাদের এসপি সাহেবেরও জানা আছে। গত মাসে এসপি সাহেবের মা পরলোক গমন করলেন। গুরুদশায় তাঁর কোমরে বাঁধার জন্য একটা চাবির দরকার ছিল। বড় মানুষের কোমর বাঁধার জন্য বড় চাবির প্রয়োজন, নইলে আত্মীয় কুটুম্ব নানা কথা বলতে পারে। তাই তিনি সে সময় জমাদার ফাগুলালকে পাঠিয়ে চাবিটা নিয়ে গেছিলেন। গত হপ্তায় সদরে গিয়ে ফাগুলালের সঙ্গে দেখা হতে সে বলল, ও চাবি আর পাওয়া যাবে না, গঙ্গার ঘাটে ঘনশি থেকে খুলে পড়ে ও চাবিরও গঙ্গা প্রাপ্তি হয়েছে। আশাহত শঙ্কাহরণ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তাহলে শেষ অংশটাও গেল। একেই বলে কপাল। এরপর তিনি তার বিরাট বড় ভুঁড়িতে হাত বুলিয়ে বললেন, চিন্তায় চিন্তায় আমি একদম অর্ধেক হয়ে গেলাম। কপালে যা আছে হবে। তুমি বরং ভ্যান রিক্সাটা নিয়ে এসো। বিকাল হয়ে এলো। বগলাচরণ বিদ্যা মন্দিরে নির্ঝঞ্ঝাটপুরের বিশিষ্ট লোকেদের নিয়ে একটা মিটিং ডেকেছি। সেটা সেরে সন্ধ্যার আগে ফিরে আসতে হবে। কিছুই বলা যাবে না। সেই 10 আনান হয়তো অ্যাডভান্স আজই চলে এলো। হ্যাঁ, তাহলে এখনই বেরিয়ে পড়া ভালো। এই বলে দারোগাবাবুর কথা শুনে রিক্সা আনতে চলে গেল কাশীনাথ। আর শঙ্কিত শঙ্কাহরণ গালে হাত দিয়ে ভাবতে লাগল, নির্ঝঞ্ঝাটপুরে হঠাৎ একই ঝঞ্ঝাট এসে উপস্থিত হলো। হ্যাঁ, ব্যাপারটা ভাববার মতোই বটে। শঙ্কাহরণের কনফিডেন্সিয়াল পুলিশ রিপোর্ট যা বলছে তাতে এই ঝঞ্ঝাটের আগমন বার্তা প্রথম শোনা যায় গত সোমবার ভোর 4:58 হারান প্রতিহারের 96 বছরের ঠাকুমা পান্ত ঠাকুরান সে সময় বাগানে গেছিলেন কুমড়ো ফুল তোলার জন্য। হঠাৎ কুমড়ো মাচার ওপর থেকে কার যেন গলা শোনা গেল, সাবধান, এই বেলা প্রাণ নিয়ে কেটে পড়ো। ঠাকুমা তাকিয়ে দেখলেন কুমড়ো মাচার ওপর বসে আছে একটা টিয়া পাখি। পাখিটা এরপর বলল, 10 আনান শনিবার আসছে। এই বলে টিয়া উড়ে গেল। ঠাকুমা কানে কম শোনেন। পাখির প্রথম কথাটা তিনি ভালো শুনতে পারেননি, আর দ্বিতীয়বারের কথাটা তিনি শুনলেন একটু অন্যভাবে। গজানন প্রতিহার আসছে। গজানন প্রতিহার হলো হারানের স্বর্গত ঠাকুরদার বড় ভাইয়ের নাম। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই পান্তা ঠাকুরান জিভ কেটে লম্বা ঘোমটা টেনে ঘরে দৌড়ে এসে হারানের 80 বছর বয়সী বাবাকে ঘুম থেকে টেনে তুলে বলল, ওরে খোকা, খোকা, ওঠ ওঠ খোকা। একটা টিয়ে এসে বলল তোর বড় জ্যাঠা আসছে। গজানন প্রতিহার গত হয়েছেন গত শতাব্দীতে। তিনি কোত্থেকে আসবেন? ঠাকুমা বয়সজনিত কারণে মাঝে মাঝে বাজে বকেন। হারান ভাবল ব্যাপারটা তাই, কিন্তু ঘটনাটা যদি এই সামান্য ব্যাপারের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে কোনো ব্যাপারই ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পাখিটা দেখা দিতে লাগলো নির্ঝঞ্ঝাটপুরের সর্বত্র। কখনো নিত্যানন্দর টালির ছাদে, কখনো হেডমাস্টার গঙ্গাপদবাবুর উঠানে, কখনো পোস্ট অফিসের কার্নিশে সে পায়চারি করতে করতে বলতে লাগলো ওই কথা, সাবধান,
এই বেলা প্রাণ নিয়ে কেটে পড়ো, আর দশানন শনিবার আসছে। আর আজ নিয়ে গত দুদিন ধরে সর্বত্র উড়ে ঝঞ্ঝাটে পাখিটা একই কথা প্রচার করেই চলেছে। প্রথম দিন ব্যাপারটাকে মজা হিসেবেই সকলে নিয়েছিল। দ্বিতীয় দিন কেউ কেউ ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভাবতে শুরু করলো। ওদের সেই ভাবনা তৃতীয় দিন ঘোঁটটাকে বেশ জমিয়ে তুলল। দশানন নামটার মধ্যে কেমন একটা অন্যরকম গন্ধ আছে। আর শনিবার দিনটাও অশুভ। তাই দশানন যে ভয়ঙ্কর কেউ হবে এ ব্যাপারে নিঃসন্দেহ হলো সবাই। একদল মানুষ দাবি তুলল দশাননের দূত আতঙ্ক সৃষ্টিকারী টিয়াটাকে অ্যারেস্ট করতে হবে। আবার পক্ষীপ্রেমী সংগঠন দাবি তুলল বন্য প্রাণীকে অ্যারেস্ট করা যাবে না। এ ব্যাপার নিয়ে নিজেদের দাবির সমর্থনে প্রথম পক্ষ হ্যারিকেন হাতে ও দ্বিতীয় পক্ষ মোমবাতি মিছিল করে প্রশাসন অর্থাৎ শঙ্কাহরণের কাছে ডেপুটেশন দিয়ে গেল। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনায় বাজার দোকানপাটের ঝাঁপ বন্ধ হয়ে গেল। বগলাচরণ বিদ্যামন্দিরের হেডমাস্টার গঙ্গাপদবাবু স্কুলে হাফ ছুটি দিয়ে দিলেন। পোস্টমাস্টার পত্রবন্ধুবাবু নিজেই জমে থাকা চিঠিগুলো বাড়ি বাড়ি বিলি করলেন আর বলে এলেন, এই তো আপনাদের শেষ চিঠি, তাই নিজেই দিতে এলাম। কিপ্টে কাঙালি হালদার জীবনে প্রথম এবং সম্ভবত শেষবারের জন্য ছেলেকে 4 আনা পয়সা দিলেন গুজিয়া খাবার জন্য। আর সন্ধ্যা হতেই সকলে নির্ঝঞ্ঝাটপুর ছাড়তে লাগলো আতঙ্কে। সে ধারা আজও অব্যাহত। স্বয়ং শঙ্কাহরণী যখন তার পরিবারকে এখানে রাখতে সাহস পেলেন না, তখন অন্যরা সে সাহস কোথা থেকে পাবে? আজ সকাল থেকেই থমথমে পরিবেশ, মোড়ে মোড়ে ছোট ছোট জটলা। ওই দশানন যে কত ভয়ঙ্কর আর সে এলে কি কি হতে পারে তা নিয়ে আগাম জল্পনা চলছে লোকেদের মুখে। সবাই ব্যাপারটা নিয়ে ভাবিত, আর সবচেয়ে বেশি ভাবনা শঙ্কাহরণের মাথায়, কারণ তিনি নির্ঝঞ্ঝাটপুরের দারোগা। আজকাল কাক মরলেও লোকে প্রশাসনের দিকে ঢিল ছোড়ে, আর এ তো সাংঘাতিক ব্যাপার। তেমন কিছু ঘটলে কেউ তাকে ছেড়ে কথা বলবে না। ইতিমধ্যে ব্যাপারটা নিয়ে বহু ভেবেও কোনো কুল কিনারা করতে পারেননি তিনি। তাই এ ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য নির্ঝঞ্ঝাটপুরের গণ্যমান্য লোকেদের নিয়ে একটা সভা ডেকেছেন, যদি তাতে কোনো উপায় বার হয়। কাশীনাথ ভ্যান রিক্সা নিয়ে এলো। শঙ্কাহরণ ঘর ছেড়ে বেরিয়ে চড়ে বসলেন তাতে। কাশীনাথ উঠে পড়ল চালকের আসনে। এ থানায় কোনো জিপ নেই, এই ভ্যান রিক্সাই সম্বল। তাও আবার এটাও থানার নিজস্ব নয়, থানার পাশেই এক কাঠগোলার, চেয়ে চিনতে আনতে হয়। শঙ্কাহরণকে নিয়ে থানা ছেড়ে বেরিয়ে পড়ল কাশীনাথ। শঙ্কাহরণ পথের দুপাশ দেখতে দেখতে চললেন। কি শুনশান পথঘাট! অর্ধেক লোক পালিয়েছে, বাকি অর্ধেক দরজা দিয়ে ঘরে বসে আছে। কে জানে দশানন যদি দিন ভুল করে আজই চলে আসে। স্কুল বাড়ি বেশি দূরে নয়। কিছুক্ষণের মধ্যেই বগলাচরণ বিদ্যামন্দিরের সামনে এসে নামলেন শঙ্কাহরণ। হেডমাস্টারের ঘরেই মিটিং। সে ঘরে শঙ্কাহরণ ঢুকতেই সমবেত ভদ্রমণ্ডলী উঠে দাঁড়ালেন। শঙ্কাহরণ হেডমাস্টার গঙ্গাপদবাবুর পাশের চেয়ারে বসে একবার চারপাশে তাকালেন। লোক সমাগমও আশানুরূপ হয়নি, তবে যারা আছেন সকলেই গণ্যমান্য ব্যক্তি। সকলেরই মুখ গম্ভীর। পাশের চেয়ারেই বসেছিলেন বিশিষ্ট সমাজসেবী জননেতা অনাথ বন্ধু চাকলাদার। শঙ্কাহরণ চেয়ারে বসতে না বসতেই ঘড়ি দেখে অনাথ বন্ধু শঙ্কাহরণের উদ্দেশ্যে বললেন, নিন, শুরু করুন, আমাকে আবার কলকাতায় জরুরি মিটিংয়ে যেতে হবে 5টার ট্রেনে। তার কথা শুনে এত গম্ভীর পরিবেশের মধ্যেও মনে মনে হাসলেন শঙ্কাহরণ। কলকাতায় জরুরি মিটিং করতে যাওয়ার মতো অত বড় নেতা তিনি নন। ময়দানের বড় মিটিংয়ে কোনো সময় শ্রোতা হিসেবে যান হয়তো,
আজ সকালেই শঙ্কাহরণ তাকে প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারে বগুলার 4টে টিকিট কিনতে দেখেছেন। অনাথ বন্ধু সে সময় তাকে খেয়াল করেননি। বগুলাতে তার শ্যালকের বাড়ি, অর্থাৎ নির্ঝঞ্ঝাটপুরের জনগণকে অনাথ করে দিয়ে দশাননের ভয়ে সপরিবারে বগুলা সটকাচ্ছেন অনাথবাবু। যাই হোক, এরপর গঙ্গাপদবাবুকে সভাপতি করে সভার কাজ শুরু করা হলো। প্রারম্ভে অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন শঙ্কাহরণ। তিনি বললেন, মাননীয় ভদ্রমণ্ডলী, আপনারা জানেন কি কারণে এই সভা। টিয়ার ব্যাপারে যে আসছে তার নাম আমরা সকলেই জানি। একটা ভয়ঙ্কর কিছু যে ঘটতে চলেছে তা সহজেই অনুমেয়। তবে পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে আছেন। কথাটা শুনেই পিছন থেকে কে যেন ফুট কাটলেন। আমাদের না অনাথ বন্ধুর পাশে? কথাটা শুনলেও শঙ্কাহরণ তার কথা গায়ে মাখলেন না। তিনি এই বলে তার বক্তব্য শেষ করলেন যে, আমি চাই এই সংকট থেকে মুক্তি পেতে এই সভায় এ সম্পর্কিত প্রয়োজনীয় সংবাদ ও পরামর্শ দিয়ে পুলিশকে সাহায্য করুন। শঙ্কাহরণের এই সংক্ষিপ্ত আবেদন বক্তৃতায় সাড়া দিয়ে প্রথমে বলতে উঠলেন জননেতা অনাথ বন্ধু। বক্তৃতা শুরু করার আগে মাইক্রোফোনে একবার টোকা দিয়ে দেখে নেবার অভ্যাস তার। বক্তৃতার প্রারম্ভে অভ্যাস মতো টোকা দিতে গিয়ে মাইক্রোফোন না পেয়ে টোকা দিয়ে বসলেন তার সামনে বসে থাকা ইতিহাসবিদ কনিষ্কধরের টাকে। কনিষ্কবাবু সজ্জন মানুষ, ব্যাপারটা বুঝতে পেরে কিছু বললেন না। অনাথবাবু স্বভাবসুলভ ভঙ্গিমায় বলতে শুরু করলেন, বন্ধুগণ, আজ আমাদের বড় সংকটের দিন। নির্ঝঞ্ঝাটপুরের মতো শান্ত জায়গাতে এক টিয়া পাখি ঝঞ্ঝাট বার্তা বহন করে এনে যে ঝঞ্ঝাটের সূচনা করেছে, আমি মনে করি তা সন্ত্রাসবাদী কার্যকলাপের ইঙ্গিত। ওই টিয়া পাখি হলো দশানন নামে কোনো সন্ত্রাসবাদী নেতার এজেন্ট। সে এখানে সন্ত্রাস ছড়াতে এসেছে। এলাকার মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। তবে সন্ত্রাসবাদ শুধু নির্ঝঞ্ঝাটপুরের সমস্যা নয়, জাতীয় আন্তর্জাতিক সমস্যা। এরপর অনাথবন্ধু সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা শুরু করে নির্ঝঞ্ঝাটপুরের গণ্ডি অতিক্রম করে দেশ থেকে বিদেশে চলে গেলেন। মিনিট 40 পর তিনি যখন তার বক্তৃতা শেষ করলেন তখন অনেকেই হাই তুলতে শুরু করেছে। ঝানু নেতা অনাথ বন্ধু, জনগণকে কিভাবে উজ্জীবিত করতে হয় তা তাঁর বিলক্ষণ জানা। বক্তৃতার শেষে তিনি চিৎকার করে শঙ্কাহরণের উদ্দেশ্যে বলে উঠলেন, অবিলম্বে সন্ত্রাসবাদী টিয়া পাখিকে গ্রেপ্তার করতে হবে। ঘরের কোণে অনাথ বন্ধুর কয়েকজন সাঙ্গপাঙ্গ ছড়িয়েছিল। তারাও অমনি চিৎকার করে উঠল, করতে হবে, করতে হবে, জবাব চাই, জবাব দাও, করতে হবে, করতে হবে, জবাব চাই, জবাব দাও। যাদের ঘুম পাচ্ছিল তাদের চটকা ভেঙে গেল। হতচকিত শঙ্কাহরণ একটু ভ্যাবাচাকা খেয়ে জবাব দিলেন, মানে টিয়া পাখিকে অ্যারেস্ট করার কোনো প্রভিশন আইনে নেই। নেই মানে? নেই মানেটা কি? এক হুঙ্কার ছাড়লেন অনাথ বন্ধু। তারপর বললেন, টিয়া পাখিটা সন্ত্রাসবাদী, ওকে টাডা আইনে গ্রেপ্তার করতে হবে, আর ওই দশানন এলে তাকেও। টিয়া পাখিকে টাডা আইনে গ্রেপ্তারের দাবি শুনে আরও ঘাবড়ে গেলেন শঙ্কাহরণ। অনাথ বন্ধু ঘড়ি দেখে বুঝে নিলেন তার ট্রেনের সময় এগিয়ে আসছে। তাই তিনি এরপর জনগণের হিতার্থে 24 ঘন্টার মধ্যে টাডা আইনে টিয়াকে গ্রেপ্তারের দাবিতে পুলিশের উপর চাপ সৃষ্টি করার অজুহাতে মিটিং থেকে ওয়াকআউট করলেন। তবে অনুগামীরাও স্লোগান দিতে দিতে কক্ষ ত্যাগ করল। সম্ভবত তারাও দশানন কাল আসার আগেই এ তল্লাট ছাড়তে চায়।
অনাথ বন্ধু চলে যাবার পর পরিবেশ শান্ত হতে মিনিট 5 সময় লাগল। তারপর বলতে উঠলেন প্রখ্যাত ইতিহাসবিদ কনিষ্ক ধর। সম্প্রতি তিনি নির্ঝঞ্ঝাটপুরের ইতিহাস নামে একটি ইতিহাস বই লিখেছেন। তিনি বললেন, ভদ্রমণ্ডলী, আমি কোনো দীর্ঘ বক্তব্যে যাব না, শুধু সামান্য কটা কথা বলি। টিয়া আর দশাননের আগমনের ব্যাপারে পিছনে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। সম্প্রতি আমি পূর্বপাড়ার হারানিধি হালদারের রান্নাঘরে মশলা বাটার শিলে এক দুর্লভ শিলালিপির সন্ধান পেয়েছি। তাতে লেখা আছে, 2500 বছর আগে নির্ঝঞ্ঝাটপুর ছিল পঞ্চানন বলে এক অত্যাচারী রাজার রাজধানী। তিনি তার 100তম উত্তরপুরুষের নামকরণ আগাম উৎকীর্ণ করে গেছিলেন তাঁর শিলালিপিতে, যে নাম হল দশানন। এই দশানন হল সেই দশানন। সে আসছে তার পূর্বপুরুষের রাজধানী উদ্ধার করতে। আর ওই টিয়া হলো তাদের রাজবংশের প্রতীক। ঠিক যেমন পার্সীয় এক সম্রাটের প্রতীক ছিল শিকারী বাজ, ঠিক সেরকম কাল এই নির্ঝঞ্ঝাটপুরের মাটিতে দ্বিতীয় কলিঙ্গ যুদ্ধ হবে। হিস্ট্রি রিপিটস। এই বলে বসে পড়লেন কনিষ্ক ধর। এরপর উঠে দাঁড়ালেন সংস্কৃত পণ্ডিত তারানাথ কর্মকার। একটি নস্য নিয়ে নাক ঝেড়ে তিনি বললেন, কলি, কলি, আসলে ঘোর কলি। অনাচারে ভরে গেছে চারপাশ। 14 পুরুষের প্রাচীন ভাষা না পড়িয়ে বাপ মারা আজকাল ছেলে মেয়েদের গলায় কাপড়ের লেজ ঝুলিয়ে টোলের বদলে স্কুলে পাঠাচ্ছেন ম্লেচ্ছ ভাষা পড়ানোর জন্য। বলি, ধর্ম বলে তো একটা জিনিস আছে, এত পাপ ধর্মে সইবে কেন? ওই দশানন বলে যে কাল আসছে, সে আসলে স্বয়ং কল্কি অবতার। দশানন প্রতীকী নাম, রাবণের মতো কল্কিও ধ্বংসের প্রতীক। কলির বিনাশ ঘটাতে সে আসছে। সংস্কৃত বিনা পরিত্রাণ নেই। তর্কালঙ্কারের ঠিক পিছনেই বসেছিল তেলকলের মালিক মুকুন্দ দাস খটমল। সে অল্প অল্প বাংলা বোঝে। পণ্ডিতের কথায় সে কি বুঝল কে জানে। হঠাৎ সে কাঁদো কাঁদো গলায় পণ্ডিতের উদ্দেশ্যে বলে উঠল, ও সংস্কৃত কি আছে? আপনি ও সংস্কৃত 5 কেজি আমাকে মেহরবানি করে দিন। যত রুপিয়া লাগে আমি দিব। আমার বহুত ডর লাগছে। দশানন বহুত খতরনাক আছে। সংস্কৃত নিয়ে আপনি আমাকে বাঁচান। খটমলের কথায় হাসির রোল উঠল ঘরে। পণ্ডিত মশাই চিৎকার করে বলে উঠলেন, মরকট, সংস্কৃত কি কেজি দরে বেচার জিনিস? হাসির শব্দ আরো বাড়ল। হঠাৎ সবার গলা ছাপিয়ে কার যেন গলা ভেসে এলো, ভুল, সব ভুল, হ্যাঁ ভুল। শঙ্কাহরণ তাকিয়ে দেখলেন পিছনের আসন থেকে উঠে দাঁড়িয়েছে বিখ্যাত বিজ্ঞানী মহাকাশ গবেষক নীহারিকা গুপ্ত। তিনি 30 ফুট লম্বা ফাঁপা মুলি বাঁশের দুপাশে আতস কাচ লাগিয়ে এই দূরনিরীক্ষণ বা টেলিস্কোপ যন্ত্র তৈরি করেছেন। আর সেই যন্ত্র চিলেকোঠার ছাদে বসিয়ে সারা রাত জেগে তা দিয়ে মহাকাশ পর্যবেক্ষণ করেন। নীহারিকা গুপ্তর গলা শুনে হাসি থেমে গেল। পণ্ডিত মশাইও বসে পড়লেন। নীহারিকা গুপ্ত বললেন, ভুল,
ওসব পঞ্চাননের বংশধর বা কল্কি অবতার এসব থিওরি সব ভুল। আসলে ওই দশানন হলো মঙ্গল গ্রহের জীব। গত রোববার রাতে আমি মঙ্গলের দিক থেকে এক উজ্জ্বল আলোকপিণ্ডকে পৃথিবীর দিকে ছুটে আসতে দেখেছি। মঙ্গলের স্পেসশিপ। আমার হিসাব মতো আজ রাতেই মঙ্গলের আক্রমণ। আমার হিসাব মতো আজ রাতেই তা ল্যান্ড করবে নির্ঝঞ্ঝাটপুরের মাটিতে। কাল সকাল থেকেই শুরু হবে যাকে বলে মার্স অ্যাটাক, মঙ্গলের আক্রমণ। আর আপনারা যাকে টিয়া পাখি বলে মনে করছেন তা আসলে হলো গ্রহান্তরের প্রাণীদের পাঠানো একটা রোবট মাত্র। সে এখানকার যাবতীয় খবরাখবর পাঠাচ্ছে সেখানে। স্টার ওয়ার এবার শুরু হতে চলেছে। এই বলে স্বভাবসুলভ গাম্ভীর্য নিয়ে তিনি বসে পড়লেন। এতক্ষণ চুপচাপ বসে একটা চিরকুটে বক্তাদের বক্তব্য নোট করছিলেন স্থানীয় চোখাচোখি কাগজের সাংবাদিক ভূপাল সাহা। তিনি কবিতাও লেখেন। সম্প্রতি দ্বিতীয় কাব্যগ্রন্থ হাতির গান আত্মপ্রকাশ করেছে। এবার তাঁর বলার পালা। চোখে চশমা, একমুখ দাড়ি, কাঁধে ব্যাগ নিয়ে উঠে তিনি বললেন, আমি মুখে কিছু বলবো না। আমার যা বক্তব্য তা আগামী সংখ্যায় চোখাচোখিতে দেখতে পাবেন। তবে আমি স্বভাব কবি, তাই সাম্প্রতিক ঘটনা নিয়ে এখানে বসেই যে কবিতাটা লিখে ফেললাম সেটা আপনাদের শোনাচ্ছি। আতা গাছে টিয়া পাখি, ডালিম গাছে ভৌজ টিয়া পাখিটা আসলে হলো দশাননের ফেউ। কবিতা শুনে একজন জানতে চাইল, প্রথম লাইনের শেষ শব্দটা মৌ না ভৌ? ভৌ তো কুকুর, সে কি করে ডালিম গাছে উঠবে? ভূপাল সাহা তাকে ধমকে বলল, আধুনিক কবিতা কিছু বোঝো? এটা আধুনিক কবিতা। সব শব্দের মানে খুঁজতে যেও না। সাহিত্য বুঝতে হলে আমার লেখা মন দিয়ে পড়ো। ধমক খেয়ে প্রশ্নকর্তা চুপ করে গেল ঠিকই, কিন্তু কাছেই বসে থাকা পত্রবন্ধু আধুনিক কবিকে হঠাৎ জিজ্ঞাসা করে বসলেন, আপনি কি হজমের ওষুধ খান মশাই? আমি তো কত ওষুধ খাই, কিন্তু কিছুতেই হজম হয় না। আর ছোটবেলা থেকে শুনে আসা কবিতা অদল বদল করে হজম করে দিলেন। তার কথা শোনার সঙ্গে সঙ্গে যেন আগুনে ঘৃতাহুতি হলো। ভূপাল সাহা চিৎকার করে উঠলেন, কে? হ্যাঁ, এত বড় সাহস আমার কবিতা নিয়ে সন্দেহ প্রকাশ? বাগনান থেকে বগুলা পর্যন্ত ৭৬টা কাগজে আমার কবিতা ছাপা হয়। আমার লেখা নিয়ে প্রশ্ন? চোখাচোখির আগামী সংখ্যায় আপনার পোস্ট অফিস নিয়ে লিখে মজা বুঝিয়ে দেব। পত্রবন্ধু তো এবার ক্ষেপে গিয়ে চিৎকার করে উঠলেন, তুমি আবার কি মজা বোঝাবে? তোমার ঘাতঘাত আমার জানা আছে। তোমার প্রথম কবিতার বই তো কানুলাল শতপথীর বইয়ের জেরক্স কপি। দ্বিতীয় বইটা কার কে জানে? সভাঘরে আবার একটা চিৎকার চেঁচামেচির সৃষ্টি হলো। কে কি বলছে শঙ্কাহরণ কিছুই বুঝতে পারছেন না। কেউ কেউ বিড়ালের ডাক ডাকতে লাগলো। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে শঙ্কাহরণ শেষ পর্যন্ত বাজখাঁই গলা করে চিৎকার করে উঠলেন, চুপ চুপ! হাজার হোক পুলিশের ধমক, তা খেয়ে গোলযোগ থেমে গেল। শঙ্কাহরণ এরপর বললেন, অনেক হয়েছে, আর নয়। ওই দশানন যে ভয়ঙ্কর লোক তা আপনাদের সকলের কথায় বেরিয়ে এলো। এখন তাকে কিভাবে রোখা যাবে সেটা বলুন। তার কথা শুনে কনিষ্কধর বললেন,
এ তো আপনার দায়িত্ব, আমরা কি বলবো? তাকে সমর্থন করে পণ্ডিত মশাই বললেন, ঠিক তাই। খটমল বললেন, সাহি বাত, সাহি বাত। নিহারিকা গুপ্ত বললেন, ঠিকই তো। ভূপাল সাহা বললেন, একদম ঠিক। তাকে রোখার দায়িত্ব পুলিশকে নিতে হবে। শুধু একজন ফিচেল গোছের ছোঁড়া বলল, তাকে রোখার একটা পথ অবশ্য আছে। ওই দশানন এলে তাকে কনিষ্ক গুপ্তর লেখা ইতিহাস বা ভূপাল সাহার কবিতা শোনানো হোক, তাহলে সে কল্কি অবতারই হোক আর মঙ্গল গ্রহের লোকই হোক, পালাতে পথ পাবে না। এই কথা শেষ হবার পর এবার যে গোলযোগ শুরু হলো তা যে আর থামানো সম্ভব নয়, সেটা বুঝতে পেরে এবার সভা ছেড়ে বেরিয়ে কাশীনাথের ভ্যান রিকশায় উঠে পড়লেন শঙ্কাহরণ। কাশীনাথ সিটে উঠে বসে প্যাডেলে চাপ দিয়ে বলল, স্যার, কিছু হলো? শঙ্কাহরণ সোজা থানায় চলে এলেন। রাত 10টা অবধি গালে হাত দিয়ে বসে দশাননের ব্যাপারে চিন্তা ভাবনা করে কোনো কুলকিনারা না পেয়ে চেয়ার ছেড়ে উঠে কাশীনাথকে বললেন, কাল সকাল সকাল এসো, আমি আর তুমি মোকাবিলা করব দশাননের, কপালে যা আছে হবে। পরের দিন ভোরবেলা যখন কাশীনাথ থানায় এসে উপস্থিত হলো, তখন শঙ্কাহরণ থানায় লাগোয়া পাতকোতে চান করছেন। সূর্য মাঝগগনে না গেলে কোনোদিন স্নান করেন না তিনি, তাও আবার 3 দিন অন্তর গ্রীষ্মকালে গরম জলে। আর শীতকালে এসবের কোনো ব্যাপারই নেই। শীত গ্রীষ্মে শঙ্কাহরণের জলে ভীষণ ভয়। গায়ে জল পড়লেই তার মাথার চুল খাড়া হয়ে ওঠে। অতিষ্ঠ হয়ে গিন্নিমা বা তাঁর ছেলেপুলেরা তাঁর গায়ে জল ঢেলে দেন। ব্যাপারটা কাশীনাথেরও জানা, তাই শঙ্কাহরণকে এইভাবে স্নান করতে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে কাশীনাথ তাকালো তার দিকে। শঙ্কাহরণ কুয়োর ঠান্ডা জল গায়ে ঢালতে ঢালতে কাশীনাথের উদ্দেশ্যে হেসে বললেন, বুঝলে কাশীনাথ, ভয়কে জয় করছি। যে দশাননের সঙ্গে লড়তে যাচ্ছে সামান্য ঠান্ডা জলে তার কি ভয়? তবে বুঝলে ভায়া, ঠান্ডা জলে স্নান করতে এত আনন্দ তা আগে জানা ছিল না। যদি ফিরে আসি তবে এবার থেকে রোজ স্নান করব। স্নান সেরে থানায় এসে একটা পাট ভাঙা ইউনিফর্ম বার করলেন তিনি। এটা তিনি যত্ন করে রেখেছিলেন, যদি কোনোদিন পুলিশ পদক পান তাহলে সেদিন পরে পদক আনতে যাবেন বলে। তা আর বোধহয় হলো না। ইউনিফর্ম পরে কোমরে রিভলভার গুঁজে কাশীনাথকে নিয়ে থানা ছেড়ে বেরিয়ে পড়লেন তিনি। গন্তব্য চৌরাস্তার মোড়। ওই মোড়ই নির্ঝঞ্ঝাটপুরের প্রবেশপথ। ওখানে দশাননের মোকাবিলা করবেন শঙ্কাহরণ। সুন্দর সকাল। অনেক দিন পর এমন সকালে পায়ে হেঁটে বেড়ালেন শঙ্কাহরণ। স্নান সেরে তার মনটাও বেশ ফুরফুরে। তবে পথে ঘাটে কোনো লোকজন চোখে পড়ল না শঙ্কাহরণের। সম্ভবত সকলেই দশাননের ভয়ে গা ঢাকা দিয়েছে। কিন্তু শঙ্কাহরণের সব শঙ্কা যেন কেটে যাচ্ছে। বুকের ভিতর কে যেন গান গাইছে, কদম কদম বাড়ায়ে যা, খুশি কি গীত গায়ে যা। বেশ দৃপ্ত ভঙ্গিতে হাঁটতে লাগলেন শঙ্কাহরণ। তাকে এভাবে হাঁটতে দেখে কাশীনাথও বেশ উৎসাহিত। তাকে বলল, স্যার, আপনাকে কিন্তু সত্যিই আজ পুলিশ পুলিশ লাগছে। হ্যাঁ। শঙ্কাহরণ মৃদু হেসে বললেন, কেন, আগে কি পুলিশ ছিলাম না? আসলে এতদিন ঠিক কাজ করার সুযোগ পাইনি জানো কাশীনাথ। আমাদের বংশে কিন্তু বেশ কয়েকজন সাহসী পুরুষ ছিলেন। আমার প্রপিতামহ শত্রুদমন সরখেল একবার ছেলেবেলায় ব্রিটিশ আমলে এক পুলিশ কনস্টেবলকে ছাদ থেকে গুলতি ছুঁড়েছিলেন।
আর আমার সেজো দাদু তমসাহরণ একবার একলা ট্রেনে চেপে ছেলেবেলায় কলকাতা গেছিলেন। তাদেরই তো রক্ত বইছে আমার দেহে, সাহস আমারও কম নেই। শঙ্কাহরণ এরপর সম্ভবত তাঁর পিতৃপুরুষদের গৌরব গাথার আরও কয়েকটা নিদর্শন শোনাতে যাচ্ছিলেন। হঠাৎ কাশীনাথ থমকে দাঁড়িয়ে পড়ে চেঁচিয়ে উঠল, ওই যে ওই যে স্যার স্যার ওই 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 ওই। শঙ্কাহরণ সঙ্গে সঙ্গে তাকালেন সেদিকে। কাছেই একটা ভাঙা পাঁচিলের উপর বসে আছে টিয়াটা। পা দিয়ে ধরে একটা লঙ্কা খাচ্ছিল সে। শঙ্কাহরণ তার দিকে তাকাতেই সে স্পষ্ট বলে উঠল, সাবধান সাবধান, এই বেলা প্রাণ নিয়ে কেটে পড়ো, শনিবার দশানন আসছে। শঙ্কাহরণ শুনে পাখিটার উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠলেন, আমি শঙ্কাহরণ সরখেল, আমাকে কাটতে বলছো? কোথায়, হ্যাঁ কোথায় সে দশানন না বিভীষণ? কোথায়? নির্ঝঞ্ঝাটপুরের কলঙ্ক আজই ভঞ্জিব। পাখিটা তার চিৎকারে না ঘাবড়িয়ে ধমকের সুরে এবার বলে উঠল, কাট 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 কাট। তাই শুনে শঙ্কাহরণ আরো উত্তেজিত হয়ে চিৎকার করে উঠলেন, কি আবার কাটতে বলা হচ্ছে? দেখাচ্ছি দেখাচ্ছি তোমার মজা। কোমর থেকে রিভলভার বার করলেন শঙ্কাহরণ। পুলিশ কোডে লেখা আছে অপরাধীকে ভয় দেখাবার জন্য আগে শূন্যে গুলি ছুঁড়তে হয়, তাতে কাজ না হলে পায়ে গুলি, তারপর দেহে। আইন মাফিক প্রচণ্ড শব্দে শূন্যে গুলি ছুড়লেন তিনি। এতে কাজ হলো। পাখিটা ভয়ে ডানা ঝাপটিয়ে উড়ল আকাশে। শঙ্কাহরণ কোমরে রিভলভার গুঁজে কাশীনাথকে বললেন, ব্যাটা মনে হয় আমাকে লাস্ট ওয়ার্নিং দিতে এসেছিল। দেখলি দেখলি শেষ পর্যন্ত আমার সামনে দাঁড়াতেই পারল না। এই বলে শঙ্কাহরণ দৃপ্ত পায়ে হাঁটতে শুরু করলেন। চৌরাস্তার মোড়ে পৌঁছে একটা গাছের আড়ালে ঘাপটি মেরে বসলেন শঙ্কাহরণ। অর্থাৎ পুলিশি ভাষায় যাকে বলে পজিশন নেওয়া। ফাঁকা রাস্তার মোড়। দশাননের ভয়ে সব শুনশান। তার আগমনের প্রতীক্ষা করতে লাগলো শঙ্কাহরণ। বেলা ক্রমে বাড়তে লাগলো। বসে বসে ঘামতে লাগলেন দুজনে। বেলা তখন ঠিক 12টা। হঠাৎ একটা কালো অ্যাম্বাসাডার গাড়ি এসে ঘ্যাঁচ করে ব্রেক কষে দাঁড়ালো রাস্তার মোড়ে। শঙ্কাহরণ চাপা স্বরে বললেন, ওই মনে হয় এসে গেছে। নামলেই অতর্কিতে ঘিরে ধরতে হবে। যা হয় হবে, করেঙ্গে ইয়া মারেঙ্গে। গাড়ি থেকে নামলো দুজন লোক। একজন মধ্যবয়সী টেকো, এক মুখ কাঁচা পাকা দাড়ি, চোখে চশমা, পরনে কালো স্যুট, অপরজন চিমসে চেহারার বছর 26-এর যুবক। তারা গাড়ি থেকে চারপাশে তাকাতে লাগলো। কাশীনাথ বলল, এদের কাউকে দেখতে ঠিক দশানন বলে মনে হচ্ছে না, না? শঙ্কাহরণ চাপা স্বরে কাশীনাথকে বললেন, সম্ভবত ওই টেকো লোকটাই দশানন। ক্যামোফ্লেজ করেছে। একটা সঙ্গীও এনেছে দেখছি। ভয়ের কোনো কারণ নেই। সময় দেওয়া যাবে না। এখনই ওদের ঘিরে ফেলতে হবে। অ্যাকশন! এই বলে রিভলভার উঁচিয়ে গাছের আড়াল থেকে বেরিয়ে এক লাফে তাদের সামনে গিয়ে দাঁড়ালেন শঙ্কাহরণ আর তার সঙ্গে কাশীনাথ। আকস্মিক পুলিশের উর্দিধারী দুজন লোককে এভাবে সামনে আবির্ভূত হতে দেখে আগন্তুকগুলো কেমন ভ্যাবা চ্যাকা খেয়ে গেল। টেকো লোকটার বুকে রিভলভার ঠেকিয়ে শঙ্কাহরণ হুঙ্কার ছেড়ে বললেন, আপনি কি দশানন? লোকটা বলল, না, মানে তবে। আর একটা হুঙ্কার ছেড়ে শঙ্কাহরণ বললেন, তবে
তবে কে? পঞ্চাননের বংশধর? কল্কি অবতার নাকি মঙ্গল গ্রহের জীব? যেই হও না কেন, আজ নিস্তার নেই। আপনাদের থানায় যেতে হবে। টেকো লোকটা এবার মেয়েলি স্বরে মিনমিন করে জবাব দিল, না না না, আমি ওসব কেউ নই। আমি হলাম বিখ্যাত ফিল্ম ডিরেক্টর আলো ছায়া সাপুই, আর এ হলো আমার অ্যাসিস্ট্যান্ট বদনা বারুই। আমরা তো থানাতেই যাচ্ছিলাম অফিসারের সঙ্গে দেখা করার জন্যে। নির্ঝঞ্ঝাটপুর থানাটা কোন দিকে তা কাউকে জিজ্ঞেস করার জন্য গাড়িটা এখানে থামিয়েছি। আলো ছায়া সাপুই নামটা যেন কোথায় শুনেছেন বলে মনে হলো শঙ্কাহরণের। তিনি তার উদ্দেশ্যে বললেন, কেন কেন থানায় যাচ্ছিলেন? কেন? আমি থানার ইনচার্জ শঙ্কাহরণ সরখেল। আলো ছায়াবাবু শঙ্কাহরণের পরিচয় পেয়ে যেন ধাতস্থ হল। বেশ উৎফুল্ল হয়ে তিনি ঋণী ঋণী স্বরে বললেন, তাই নাকি মশাই, তাই নাকি? এসপি সাহেব তো আমাকে আপনার কাছেই চিঠি দিয়ে পাঠালেন। ব্যাপারটা এখানেই তাহলে বলি আপনাকে। আমি চোরেদের জীবন নিয়ে একটা ফিল্ম করছি। আর্ট ফিল্ম তো, তাই রিয়েল এক্সপিরিয়েন্স জানার জন্য আপনাদের নির্ঝঞ্ঝাটপুরের পানু চোরকে আমাদের শুটিং স্টুডিওতে কাজে নিয়েছিলাম। সে আমাদের চুরির অভিজ্ঞতা শোনাবার সঙ্গে সঙ্গে ফরমাসও খাটত। দিন সাতেক হলো সে স্টুডিওর বেশ কিছু মালপত্র নিয়ে হাওয়া হয়ে গেছে, আর তার সঙ্গে আমার ফিল্মের চোরের ভূমিকায় অভিনয় করা নায়ক সুদর্শন চাকলাদারের পোষা টিয়া পাখিটাও নিয়ে এসেছে। পাখির শোকে আমার নায়ক পাগল হয়ে যাচ্ছে, শুটিং বন্ধ। এসপি সাহেবের চিঠি এনেছি, যদি পানু চোরকে ধরে মালপত্র আর বিশেষত পাখিটাকে উদ্ধার করে দেন। আলো ছায়াবাবুর কথা শেষ হবার আগেই হঠাৎ রাস্তার পাশের গাছের মাথা থেকে ভেসে এলো সেই কণ্ঠস্বর, সাবধান, এই বেলা প্রাণ নিয়ে কেটে পড়ো, দশানন শনিবার আসছে। চমকে উঠে সবাই তাকালো গাছটার দিকে। বদনা বারুই উৎফুল্ল হয়ে বলে উঠল, স্যার স্যার, হয়তো 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 আমাদের পাখি। আয় 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 মিঠু, আয় 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 আয়। পরিচিত লোককে দেখে টিয়াটা গাছ থেকে উড়ে এসে বদনার কাঁধে বসল। হতভম্ব শঙ্কাহরণ পাখিটার দিকে তাকিয়ে আলো ছায়াবাবুর উদ্দেশ্যে বললেন, কিন্তু পাখিটা ও কথা বলে বেড়াচ্ছে কেন? আলো ছায়াবাবু হেসে বললেন, আমাদের শুটিং স্পটের পাশেই একটা খাঁচায় ঝোলানো থাকতো পাখিটা। ও যা বলছে তা আমার ফিল্মেরই একটা ডায়ালগ। আর্ট ফিল্ম তো, তাই 27 বার ডায়ালগ থ্রোর পর সিনটা টেক করেছি। দশানন বলে ফিল্মে একটা ক্যারেক্টার আছে, বারবার শুনে পাখিটার ডায়ালগটা শিখে ফেলেছে। ওটা ও বলে। আলো ছায়াবাবুর কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই পাখিটা এবার ধমকের সুরে বলে উঠল, কাট কাট কাট। এ কাটের অর্থ যে কেটে পড়া নয়, এবারে তা বুঝতে পারলেন শঙ্কাহরণ। তবে পানু চোর যে অনেক দূর কেটে পড়েছে তা বুঝতে অসুবিধা হলো না তার।